আসসালামু আলাইকুম। আমি শাহিনুল ইসলাম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। এবং আমার চ্যানেল নাম হচ্ছে শাহিন স্টাডি কেয়ার। এই চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন নতুন পড়াশোনার বিষয়গুলি নিয়ে আমরা হাজির হব। আচ্ছা, আজকে আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আগে বলে দিই, আজকে যে টপিকটা পড়াবো সেটা একদম 9-10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েট বিশেষ করে রিটেন টাইপের থাকে এবং বিসিএস পরীক্ষা আসে। বিসিএস এর যে বাংলার যে রিটেনের যে সিলেবাস আছে, সেখানে ওইখানে একটা 5 মার্কের একটা কোশ্চেন কমন করবে। আর আর হচ্ছে 19 এর যে গ্রামার তো কোশ্চেন থাকেই। আচ্ছা, আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে অর্থগত দিক দিয়ে শব্দ কত প্রকার। অর্থগত দিক দিয়ে শব্দ কত প্রকার, এই কোশ্চেনটা হচ্ছে আমরা পড়বো। আচ্ছা, অর্থগত দিক দিয়ে শব্দ কত প্রকার, এটা অনেক ভাবে মনে রাখে এবং পারে না। এটা আলোচনার, এটার সাথে আরো লিঙ্ক আছে যে উৎসগত দিক দিয়ে কত প্রকার, তারপরে অর্থগত দিক দিয়ে কত প্রকার, তারপরে হচ্ছে গঠনগত দিক দিয়ে কত প্রকার। আজকে আমরা টপিকটা করবো, এটাকে আমি একদম রিটেন স্টাইলে পড়াবো, যাতে করে এমসিকিউ প্লাস রিটেন দুটাই কাজে লাগে। ঠিক আছে? আচ্ছা, অর্থগত দিক দিয়ে শব্দ কত প্রকার, সেটা হচ্ছে 3 প্রকার। কি হবে? এটা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকারটা বুঝে নেবো। এখন যে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর 95 আর হচ্ছে 96 পেজ ফুল পড়াই দিব। 95 আর 96 পেজ ফুল একদম, আর করতে হবে না। যারা 99 পড়াশোনা করে তাদের আর এটা লাগবে না। ক্লাসগুলো সব শেষ হয়ে যাবে, পুরো বইটাই মানে পুরো টপিকটাই, মানে 2টা পেজ শেষ হয়ে যাবে। অর্থগত দিক দিয়ে শব্দ হচ্ছে 3 প্রকার। এটা মনে রাখার সিস্টেম হচ্ছে, এই যে আমি অর্থগত লিখছি না, এই অর্থগতর এটা ওটি হচ্ছে অর্থগত, যে এই যে আমরা সরলটা লিখি, সরলটা লিখে প্রথমে আমরা 3-এর মতো লিখি না, তারপর তো আমরা এই দাগটা দিই। তো যেহেতু এই দাগটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে 3 হয়ে গেল না? তাহলে এটা মনে রাখতে হবে আমাদের 3 প্রকার। এভাবে মনে রাখবো। অর্থগত দিক দিয়ে শব্দ কত প্রকার? 3 প্রকার। আচ্ছা, 1 নম্বর হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ, এগুলো সংজ্ঞা লেখাবো, সমস্যা নাই। 2 নম্বর হচ্ছে রূঢ় বা রুড়ি শব্দ। রূঢ় বা রুড়ি শব্দ। আর 3 নম্বর হচ্ছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ। নামগুলো খুব বিদঘুটে লাগতেছে, নামের সমস্যা নাই, এগুলো হচ্ছে আমরা মনে রাখবো। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে সংজ্ঞা জানতে হবে, এবং শব্দগুলি বেসিকটা ক্লিয়ার থাকলে এই শব্দগুলি খুব সহজে জানা যায়। তাহলে আমাদের হয়ে গেল অর্থগত দিক দিয়ে শব্দ কত প্রকার? 3 প্রকার। 3 প্রকারের অর্থগত দিক দিয়ে শব্দ 3 প্রকার। আমরা 99 বই পড়তেছি, 95 আর 96 পেজ। 1 নম্বর লিখি আমরা যৌগিক শব্দ। যৌগিক শব্দ সংজ্ঞাটা আগে লিখি আমরা, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, আমরা সংক্ষেপে লিখি, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই তাকে যৌগিক শব্দ বলে। যৌগিক শব্দ বলে। এটা বিশেষ পরীক্ষা আসলে এইভাবে লিখতে হবে। আর ইন্টারমিডিয়েট যে সিলেবাস, ব্যাকরণিক, এটা হচ্ছে আমাদের শব্দ গঠন যে একটা টপিক আছে, সব মানে ইন্টারমিডিয়েট যে সিলেবাস, শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, আনসার, সমাস, এই টপিকে এই কোশ্চেনটা থাকে, যে অর্থগত দিক দিয়ে শব্দ কত প্রকার ও কি কি। এটা পরীক্ষা আসে বিভিন্ন 16 সাল 18 সাল এই সমস্ত সালে পরীক্ষা আসছে বোর্ড পরীক্ষায়। আচ্ছা, এই হচ্ছে সংজ্ঞাটা মানে ফরমাল সংজ্ঞা, কিন্তু আমরা এটা বুঝে নেব যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক। এখন ব্যুৎপত্তিগত অর্থ মানে কি? উৎসগত অর্থ, মানে জন্ম থেকে যে মানে এই অর্থটা প্রকাশ করে, এটা হচ্ছে উৎস। মানে ডিকশনারিতে যে উত্তরটা পাওয়া যাবে, ডিকশনারিতে যে অ্যান্সারটা পাওয়া যাবে, সেটা হচ্ছে উৎসগত। উৎসগত উৎসগত ঠিক আছে, উৎসগত। আর ব্যবহারিক মানে কি? আমরা অ্যাপ্লাইড জীবনে যেটা ব্যবহার করি সেটাকে বুঝি, তারপর আমরা এটা লিখবো। যেমন আমি একটা শব্দ লিখলাম, কি যোগতব্য। কি যোগতব্য সমান সমান হচ্ছে কর্তব্য। কি যোগতব্য মানে কি? কর্তব্য। কি যোগতব্য মানে কর্তব্য। এখন কি মানে কোনো কিছু করা, আর কর্তব্য মানে তো যা করা, যা করা। এই যে কোনো যা করা,
হ্যাঁ, তাই তো বলা হয় কর্তব্য। এখন মধু যোগ র সমান হচ্ছে মধুর। এখন এই মধুর বলতে কোনো মিষ্টান্নকে বোঝায়, মানে মিষ্টি কোনো বিষয়, মিষ্টান্ন মিষ্টি, মিষ্টি টাইপের কোনো কিছু, মিষ্টি স্বাদ। হ্যাঁ, আর এখানে মধু বলতে মিষ্টি বোঝায়, তার মানে কি এই যে মিষ্টি, মধু বলতে মিষ্টি আর মধুর বলতে মিষ্টি, এই যে কোনো ডিফারেন্স হতেছে না অর্থের, এটাকে বলা হয় যৌগিক শব্দ। তারপর আছে আমাদের বাবু আনা, বাবু যোগ আনা, বাবু আনা, বাবু যোগ সরে আনা কান্না আনা, তাহলে বাবু, বাবু আনা, বাবু আনা, এই যে বাবু আনা। এখন বাবু আনা যে বিষয়টা, এই বাবুর মধ্যে ভাব আর বাবু আনা কি বাবুর মতো ভাব, এগুলি বলা হয় আমাদের যৌগিক শব্দ। তারপরে আর হচ্ছে যে চিকা মারা, চিকা যোগ মারা সমান হচ্ছে চিকা মারা, চিকা মারা, চিকা মারা দেওয়ালে কোনো কিছু লেখা, দেওয়ালে লেখা, দেওয়ালে লেখা, দেওয়ালে লেখা, কোনো কিছু লেখা, দেওয়ালে লেখা। তার কি কর্তব্য, বাবু আনা, চিকা মারা, মধুর, তারপর দুহিতা, এই জায়গায় লিখি দুহিতা যোগ, দুহিতা যোগ এটা প্রত্যয়, এটা দৌহিত্র, দৌহিত্র। এখন দুহিতা মানে কি মেয়ে বা কন্যা, দুহিতা মানে কি মেয়ে বা কন্যা, দুহিতা মানে কি মেয়ে বা কন্যা। তাহলে দৌহিত্র মানে কি মানে কন্যার, কন্যার পুত্রকে বলা হয় কি দৌহিত্র, তার মানে কন্যার সাথে পুত্র, মানে কন্যার পুত্র বোঝাচ্ছে, একই কথা। বৈযোগ অক না নক, গায়ক, ঠিক আছে, এই যে গায়ক মানে যে গান করে, এইগুলি হচ্ছে আমাদের সবই যৌগিক শব্দের উদাহরণ। তার সংজ্ঞাটা কি বললাম, যার ব্যবহারিক অর্থ আর এই ব্যুৎপত্তিগত অর্থ একই, তাকে বলা হয় যৌগিক শব্দ। এই বিষয়গুলো আমাদের 19 উদাহরণ দেওয়া আছে, সবকটা উদাহরণ দিয়ে দিছি। এখন হচ্ছে আমাদের খ নম্বরে রুরু বা রুড়ি শব্দ। আমি আগে বলেছি কিন্তু আমি স্লাইড দেখে পড়াই না, স্লাইড দেখে পড়ালে মানে স্যারের প্রাকৃতিক যে বিষয়টা, একদম ন্যাচারাল যে একটা অর্গানিক যে বিষয়, এই অর্গানিক বিষয়টা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, বই পুস্তকে যে আছে ওইভাবে লাভ নাই, একটা অ্যাটিটিউড তোমার জানতে হবে, অ্যাটিটিউড ধরে না করলে পড়াশোনা হবে না। আচ্ছা, এখন হচ্ছে রুরু বা রুড়ি শব্দ, লিখি একটু রুরু বা রুড়ি শব্দ। আচ্ছা, ওটার সংজ্ঞার সাথে একটু বিপরীত হবে, যে যে সকল উপসর্গ ও প্রত্যয় দ্বারা নিষ্পন্ন শব্দ, যে সকল উপসর্গ, উপসর্গ ও প্রত্যয়, উপসর্গ আমরা পড়ব, যে সকল উপসর্গ ও প্রত্যয়, প্রত্যয় দ্বারা নিষ্পন্ন শব্দ, উপসর্গ, উপসর্গ ও প্রত্যয়ের, প্রত্যয়ের অনুগামী, অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, ভিন্ন অর্থ প্রকাশ করে, ভিন্ন অর্থ প্রকাশ করে, তাকে রুড়ু শব্দ বলে, রুড়ু বা রুড়ি শব্দ বলে। আচ্ছা, ওটার সাথে সংজ্ঞাটা ভিন্ন হয়ে গেল, এখন যৌগিকের সাথে বিপরীত শব্দ সংজ্ঞা। এই জায়গায় যে সংজ্ঞাটা দাঁড়ালো সেটা হচ্ছে, আমরা একটু বুঝি, যেমন আমাদের ছিল হচ্ছে হস্ত, যে খেয়াল করো হস্ত যোগ দীর্ঘই হয়ে গেল হস্তি, একটু বুঝি নেই। আচ্ছা, হস্তি মানে হলো হাতি, আর এই হস্ত মানে কি হাত, তাহলে অর্থ ভিন্ন হয়ে গেল না, কোথায় হাত আর কোথায় হাতি, এই যে বিষয়টা। আচ্ছা, তারপর ছিল আমাদের গো যোগ এসো না, গো যোগ এসো না সমান হচ্ছে গবেষণা, গবেষণা। এখন এই গো মানে কি গরু, এসো মানে কি খোঁজা, গরু খোঁজা, আর গবেষণা মানে কি বিশেষভাবে অধ্যয়ন। এখন গরু খোঁজা আর গবেষণা কি এক হয়ে গেল না, এক হলো না, এই বিষয়গুলি। তাই এটা হচ্ছে ভিন্ন একটা অর্থ বোঝাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের প্রবীণ, এই যে প্রযোগ বিন, প্রযোগ বিন, প্রবীণ, প্রবীণ প্রযোগ বিন। এখন প্রকৃষ্ট ভাবে যে বিনা বাজাতে পারে, আর প্রবীণ মানে কি বৃদ্ধ লোককে বোঝাচ্ছি, এটা ভিন্ন হয়ে গেছে, এটাকে বলা হয় রুরু বা রুড়ি শব্দ। এখন 19 বইয়ে যে আমাদের এই যে কটা উদাহরণ আছে, সেই উদাহরণগুলো আমি একটা ওটির মাধ্যমে বোঝাই দেবো, আর ভুল হবে না। ওটির মাধ্যমে বোঝাই দিই, সবাই লেখা রাখো। ওটি হচ্ছে যে প্রবীণ সাহেব, প্রবীণ সাহেব হস্তি নিয়ে গবেষণা
করতে গিয়ে কবির সাহেব হস্তি নিয়ে গবেষণা করতে গিয়ে বাঁশি তৈল দিয়ে সন্দেশ বানালেন। এখন এখান থেকে প্রবীণ হচ্ছে একটা শব্দ, হস্তি একটা শব্দ, গবেষণা একটা শব্দ, আর বাঁশি শব্দ, তৈল শব্দ, সন্দেশ শব্দ। এই প্রত্যেকটা শব্দ 1 2 3 4 5 6 এই যে আমাদের 6টা শব্দ আছে, এই 6টা শব্দ 9 10 বইয়ের 95 আর হলো 96 পেজে আছে। এটা আমাদের করা হয়ে গেল খুব সহজভাবে, একদম নিচে দেওয়া আছে। এবং 9 থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং বিসিএস পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষায় কোশ্চেনগুলো আসে। যারা মুখস্থ করে কিন্তু সংজ্ঞা বুঝে না, সংজ্ঞা না বোঝার কারণে এটা ধরা খেয়ে যায়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের মনে রাখার সিস্টেমটা হচ্ছে। প্রবীণ বলতে আমি এখানে বোঝাচ্ছি মানে বৃদ্ধ লোক, হস্তি মানে হাতি নিয়ে গবেষণা করছে। বাঁশি তৈল, বাঁশি বলতে কিন্তু বাঁশজাত জাতীয় কোনো কিছুকে বোঝায়, বাঁশ দিয়ে তৈরি কোনো দ্রব্য। এখন বাঁশ দিয়ে তো ঘরে খুঁটি হইতে পারে, সমস্যা নাই, কিন্তু এগুলিকে না বুঝে কি বোঝাচ্ছে, মানে বাঁশি বলতে একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। তৈল, তিল থেকে তৈরি যে বিষয়টাকে, তিল থেকে তো অন্য জায়গা থেকে তো তেলটা আসে। এটা সন্দেশ বলতে সংবাদ কেউ বোঝায়, আবার মিষ্টান্ন বিষয়কে বোঝায়, দুইটা ভিন্ন অর্থ হয়ে গেল। এই হচ্ছে আমাদের রুরু বা রুই শব্দ। আরেকটা টপিক আছে বাকি, সেটা হচ্ছে যোগরু শব্দ। তাহলে আমাদের 95 আর 96 পেজ একদম সুন্দরভাবে পড়া হয়ে যাবে। যোগরু শব্দ, যোগরু শব্দ দুই জায়গায় কিন্তু একটা ব্যুৎপত্তিগত অর্থ ছিল, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে উপসর্গ আর প্রত্যয় দ্বারা নিষ্পন্ন শব্দ। এই জায়গায় ঝামেলা আছে। এটা হচ্ছে সমাস দ্বারা নিষ্পন্ন শব্দ। সমাসের ক্লাস নেব। সমাস দ্বারা নিষ্পন্ন শব্দ যদি সমাসের অনুগামী না হয়ে অন্য অর্থ বা ভিন্ন অর্থ বোঝায় তবে তাকে যোগরূঢ় শব্দ বলে। আচ্ছা, উদাহরণ দিয়ে বোঝাই, যে ছিল জলধি। এর অর্থ হচ্ছে জল ধারণ করে যা, এখন জল ধারণ করে যা, এটা কিন্তু উভয় তৎপুরুষ সমাস। ঠিক আছে, জল ধারণ করে যা উভয় তৎপুরুষ সমাস। তাহলে খেয়াল করে দেখো, এখানে জল ধারণ করে যা বলতে জল কিন্তু অনেক কিছু ধারণ করতে পারে। জল ধারণ করতে পারে বোতল, জল ধারণ করতে পারে পাতিল, জল ধারণ করতে পারে সমুদ্র, জল ধারণ করতে পারে নদী, জল ধারণ করতে পারে মহাসাগর। এগুলিকে না বুঝিয়ে জলদি দিয়ে শুধু সমুদ্রকে বোঝায়। এটাকে বোঝায় সমুদ্র। এই যে একটা হয়ে গেল। সমাস দ্বারা নিষ্পন্ন শব্দ কি হওয়ার কথা ছিল, গোষ্ঠীর যা আছে, যারা পানি ধারণ করে তাদের বোঝানোর কথা, কিন্তু তাদেরকে না বুঝিয়ে বোঝাতে কাকে, সমুদ্রকে। এই টাইপের যে বিষয়গুলি। আচ্ছা, পঙ্কে জন্মে যা একটা লিখি। পঙ্কে জন্মে যা পঙ্কে মানে কাদায়, এই যে পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা পঙ্কজ। কাদায় জন্মে যায়, কাদায় অনেক কিছু জন্মগ্রহণ করতে হবে। কাদায় জন্মগ্রহণ করতে হবে শ্যাওলা জন্মগ্রহণ করতে পারে, শৈবাল জন্মগ্রহণ করতে পারে, ছত্রাক জন্মগ্রহণ করতে পারে। এগুলিকে না বুঝিয়ে পঙ্কজ দিয়ে শুধুমাত্র একটি পদ্ম ফুলকে বোঝায়। কাকে বোঝায়? পদ্ম ফুলকে বোঝায়। তাহলে এই যে পদ্ম ফুলকে বোঝালো, তাহলে কি ভিন্ন এক কথা হয়ে গেল না? পদ্ম ফুল, এই পদ্ম ফুলকে বোঝায়। তার পঙ্কজ মানে পদ্ম ফুল। তাহলে এখান থেকে আমাদের যে উঠতে লাগবে, ওটা হচ্ছে পুরো টপিক শেষ হয়ে যাবে, আর জীবনে পড়তে হবে না। একদম আমি তো বলেছি যে টপিক পড়ানো হবে সেটা কবর দেওয়ার কোন তার ভোলা হবে না, একদম সোজা ওয়াজ। ঠিক আছে, এখন আমরা ওটি দিলে দিয়ে দিই। এটা ওটি হচ্ছে পঙ্কজ সাহেব রাজার পুত্রকে নিয়ে জলধি, আমি এখানে তাড়াতাড়ি বুঝাইছি, জলধি মহাযাত্রা করলো। এখানে পঙ্কজ, রাজার পুত্র, রাজপুত্র, জলধি, মহাযাত্রা, এরা সবই আমাদের সমাস। রাজার পুত্র মানে কি? রাজপুত্র। এটা হচ্ছে তো আর ষষ্ঠী তৎপুরুষ সমাস, রটা চলে গেছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে এই যে রাজার পুত্র, রাজপুত্র, এখানে পঙ্কজ দিয়ে কাদা বোঝাইছে, রাজার পুত্র বলতে এক জাতিকে বোঝাইছে, জলদি বলতে কি পদ্মফুলকে বোঝাইছে, মহাযাত্রা বলতে বিশাল ধুমধাম, মনে করেন সায়েন্সের বিয়ে,
সে হচ্ছে 1000 যাত্রী নিয়ে মানে বরযাত্রী যাবে, ঠিক আছে। কিন্তু এখানে এই বিশাল বড় যাত্রীকে না বুঝিয়ে সে বুঝাইতেছে কি মৃত্যু মানে শবযাত্রা, মানুষ যে মারা যাবে, সমাধি হবে, মৃত্যুবরণ করবে, এই যে বিষয়টা, এটা হচ্ছে মানে মহাযাত্রা দিয়ে মৃত্যুকে বোঝায়। এই ছিল আমাদের হচ্ছে অর্থনৈতিক যে শব্দ বা শব্দের প্রকারভেদ। আস্তে আস্তে আমাদের আরো আসতে হবে, এবং সবাই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত পড়াশোনা সংক্রান্ত বিষয়গুলি দেখবেন, এবং ভবিষ্যতে যাতে করে আপনাদের উপকৃত হবে। এবং কমেন্টে বলবেন যে আপনার কোন কোন বিষয় মানে বাংলা সংক্রান্ত যে কোনো প্রবলেমের যে কোনো জায়গা থেকে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবেন, এবং আমরা সেই বিষয়গুলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আর আমার চ্যানেলের সাথে থাকবেন।